আমি আসলে অনেক ভাগ্যবান যে আপনার মতো এত শিক্ষিত আর গুণবতী একজন স্ত্রীকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। শুধু তো মুখে মুখেই স্বামীর স্বীকৃতি দিচ্ছেন, একবারও তো নিজের চাঁদ মুখটা দেখালেন না। বাসরাতে স্বামী নিজে স্ত্রীর ঘুমটা সরিয়ে দেখে, আপনিও নিজে সরিয়ে দেখে নেন। আগে লাইট বন্ধ করেন, আমার শরম করে। আরে শরমের কি আছে, আমি তো আপনার স্বামী। তারপরও লাইটটা বন্ধ করেন। আমি কি দেখতেছি? কি আপনি আমার বাসর করে আপনি কি করেন? কেন? আমি আপনার বিবাহিত স্ত্রী স্বর্ণা। কে স্বর্ণা? কিসের স্বর্ণা? ও, বুঝতে পারছি, নিশ্চয়ই আমার বউ আমার লোকে ইয়ারকি করার লেগা এই আপনারে বউ সাজাইয়া আমার বাসর ঘরে পাঠাইছে। আমারে বউ বানানো এত সহজ? আমার বউটা কই? কই? আপনি কি খুঁজতেছেন? আমার বড় কই লুকাইছে? আমি আপনার বউ স্বর্ণা। ফাইজলামি করেন? আমার বউ আর আপনি এখন কি কইরা? আমি আর আমার আব্বা যেই মায়ের লোকে বিয়া ঠিক করে আইছি ওই মেয়ে তো আপনি না। বিশ্বাস করেন, আমি স্বর্ণা, আমার লগে আপনার বিয়ে হইছে। আমারে অন্ধ মনে হয়? আমরা ওই দিন যেই মাইয়া দেখে আইছি ওই মাইয়া তো আপনি না। নিশ্চয়ই আমার লোকে চালাকি করা হয়েছে, সুন্দর মাইয়া দেখাইয়া এই আপনার মতো একটা কালা পেতনির লোকে আমার বিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ দোহাই লাগে, আপনি শান্ত হন। আমার লোকে এত বড় ধোঁকা, এক পাত্রে দেখাইয়া আরেক পাত্রের লোকে বিয়ে দিছে। আমি এই বিয়ে মানি না। এইটা তুই কি কইতাছস? আরে আব্বা সত্য কইতাছি, এই মাইয়া ওই দিনের মাইয়া এক না। হয়তো সাজগোজের লেগে চিনতে পারোস নাই, এমনি তো মায়েরা সাজগোজ করলে চেনা যায় না, তার মধ্যে আবার বিয়ার মেকআপ। আরে আম্মা, সাজগুজ করলে তো মানুষ আরো সুন্দর লাগে, ওরে তো লাগতেছে পাতিলের তলার মতো। কালা পেতনি কোনখানকার? তুই না কইছিলি মাইয়া অনেক সুন্দর, একদম দুধে আলতা গায়ের রং। আরে কইলাম না ওই দিনের মাইয়া আর এই মাইয়া এক না। এই, আপনি ঠিক মতো পাত্রী দেখেন নাই? আরে কি যা তা কইতাছো? আমি হইলাম গিয়া পোলার বাপ, আমি গিয়ে অন্দর মহলে গিয়া ঘুমটা খুললাম মায়ের চেহারা দেহুম এটা আসল না নকল? আপনি আসলে একটা ব্যাককল। থামো তো, আগে এই মায়ের ডাইকা দেখি এটা আসলে ওই মায়া কিনা। তোমার পোলায় কি না কি দেখছে? বোমা, বোমা একটু বাইরে আও তো। ঘটনা কই? আছে কোন হলে? বোমা, তোমার ঘুমটাটা একটু উঠাও তো। এই কি হলো? কথা কানে জানা, ঘুমটাটা সরা। এটা কি? আব্বা কইছিলাম না এই মেয়ে হে মেয়ে না, এটা বদলাই দিছে। এই মেয়া, তুমি কে? তোমার নাম কি? আমার নাম স্বর্ণা, ফাতেমা ইয়াসমিন স্বর্ণা। স্বর্ণা? না না না, তুমি তো স্বর্ণা হইতে পারো না। আব্বা, আমি স্বর্ণা। তুমি যদি স্বর্ণা হও তাহলে এই দিন তারা দেখলাম হেকে। ও বুঝছি বুঝছি, আর কইতে হইব আমাকে লগে এইরকম জালিয়াতি করলো, আজকে এর কঠিন একটা বিহিত আমি করব। আব্বা, আপনার যা খুশি আপনি করেন, আমি এই পেতনির লোকে সংসার করতে পারুম না। এই, তোমার কাছে বসেছিস কে? কার্তিক ওঠ। আপনি আমার লগে এমনি করে কথা কইতেছেন কেন? তোর মতো একটা কালা পেতনির লোকে কেমনে কথা কমু?
কালো হইলেও তো আমি আল্লাহর সৃষ্টি। আর তাছাড়া আমি নিজের গায়ের রং তো আর নিজে বাইসা নেই নেই। নিজের গায়ের রংটা যেরকম বাইচা নেস নাই, আমার যখন জামাই হিসাবে বাইচা নিছিলি তখন তোর আক্কেল কইছিল এই আমার লোকে তোর যায়। জন্ম মৃত্যু বিয়া তো আল্লাহর হাতে, বিয়া যখন হয়েই গেছে আপনি মাইনা নেন। তুই যেমন প্রতারক তোর বাপ মা এমন প্রতারক। আপনি আমার বাবা মারে অপমান করেন না, দরকার হয় আমারে তালাক দিয়া দিয়েন। আরে তালাক তো তোরে আমি দিমুই, তার আগে তোর বাপ মারে উচিত শিক্ষা দিয়ে তারপরে তোরে তালাক দিব। আপনি আমারে আজকে আমার বাপের বাড়িতে দিয়েন। কালকেরটা কালকে দেখা যাবে, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। তোর তালা চেহারা দেখলেই আমার ঘরটা আরো বেশি অন্ধকার লাগে। কই যাবো? তোর যেখানে খুশি ওইখানে যা, আমার চোখের সামনে থেকে যা, তাহলে আমার জীবন থেকে চলে যা। কিছু ব্যাপারই ওনারা যে তোমার নামে অভিযোগ দিছে এটা কি সত্যি? তোমার নীরবতায় বলে দিতেছে তুমি একজন অপরাধী। তাহলে তো আমার আর কিছু করার নাই। তুমি ভাই, সিদ্ধান্ত এখন আপনার উপরে। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে ফয়সালা দিব। আমি ওই মাইয়ার লইয়া সংসার করবো না। তাহলে তো ফয়সালা হয়ে গেল। তমিজ ভাইয়ের ছেলে রুহুল যখন তোমার মেয়ে নিয়ে সংসার করবো না, তাহলে যখন খুশি তখন তোমার মেয়েরা তালাক দিতে পারবো। খালি ভদ্র ফ্যামিলির লোক বইলা আর মাইয়ারে তালাক দিয়ে এই রফা করলাম, তা না হইলে ওরা আমি জেলের ভাত খাওয়াইতাম। তমিজ ভাই, মাথার একটু ঠান্ডা করেন। আপনি এখন বাড়ি যান, বাড়িতে যাইয়া ইসুবের মেয়েটারে সসম্মানে একটু বাড়ি পাঠাই দেন। আর বাকি তালাকের ব্যবস্থা আমি দ্রুত করতেছি। চল রুহুল, সালাম। ইসুফ মিয়া, তোমার কারণে আমার গ্রামের মান ইজ্জত সব ধুলার সাথে মিশে গেল। কামটা তুমি ভালো করলা না। হসিন, আমার ভাইয়ের জীবন নষ্ট করে এখন আরামে গায়ে হাওয়া বাতাস লাগাইতেছো। আমি সম্পর্কে তোমার ভাবি, অন্তত বয়স আর সম্মানের দিক বিবেচনা করে হইলেও তোমার উচিত আমার লোকে ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার পাইতে হলে ভালো ব্যবহার করতে হয়। তুই ইচ্ছা কইরা আর তোর পরিবার মিলা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করছিস। একটা কালামায়ের লোকে বিয়ে হলে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এত জ্ঞান আর নীতিপক্ষ সেদিন কোথায় ছিল, যেদিন নিজের জায়গায় অন্য মেয়েরে দেখায়া চোরের মতো ঘোমটা দিয়ে আমার ভাইরে বিয়ে করছিলি? আমি পরিবার হিসেবে বাধ্য হয়ে বিয়ে করছি। দুনিয়াতে এত মানুষ থাকতে তুই আমার ভাইয়ের জীবন নষ্ট করলি? তোর কি মানুষ না অমানুষ? মনে হয় অমানুষ। মানুষ হলে তো অন্যের কাছেও মানুষের মতোই ব্যবহার পাইতাম। দেখো বাবা রুহুল, আমার কাজ ওকালতি করা। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই কাজ আগাবো। কিন্তু আমার কয়েকটা কথা ছিল। কোন চাচা? শুধু গায়ের রং কালা বইলা একটা মায়াকে তালাক দেওয়াটা অমানবিক হবে। আর হেরা যে আমগুলোকে এরকম একটা প্রতারণা করলো, এটাও অমানবিক না? একটা ফর্সা সুন্দর মায়া দেখাইয়া এরকম একটা কালো মায়া আম করে কষাই দিছে। আমার যা বলার আমি বলছি, তোমরা ইচ্ছা করলে তালাক দিতেও পারো, আর না হয় প্রতারণার মামলাও করতে পারো। না না, আমরা ওই মামলা মোকদ্দমায় যেতে চাই না। আমি চাই আমার পোলারে যত দ্রুত সম্ভব এই উটকো ঝামেলা থেকে মুক্ত করতে। তাইলে তো আর বলার কিছু নাই। দেনমোহরের টাকা পরিশোধ করে দিলেই তালাক হয়ে যাবে। দেনমোহরের টাকা পরিশোধ করবো মানে? আমি যদি দেনমোহরের টাকা পরিশোধ করি তাহলে তো তারাও আমার বিয়ের খরচ দিতে হইব। আমি যে এতগুলা লোক নিয়ে 200 লোক নিয়ে এই যে গাড়ি ভাড়া করে বিয়ে করতে গেলাম, এতগুলা টাকা খরচ করলাম, হেরা কি করলো? এরা তো মাঝখান থেকে একটা কালা মায়া ধরা দিল। থাক বাবা, কথায় কথা কালাবো বলতে হবে না। মন যখন বিগড়েই গেছে তখন আর সংসার করাটা উচিত হবে না। মেয়েটাও সারা জীবন কষ্টে থাকবে, তুমিও সুখী হতে পারবে না। হ্যাঁ, ওইটাই করবো। শোনেন আশরাফ ভাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে তালাক নামার নোটিশ পাঠান। আপনি এক কাজ করেন, আপনার ছেলে যখন সংসারই করবে না তাহলে ওই মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। কই আপনারা ঘরে আছেন?
এই যে আপনাদের মাইয়া আপনাদের বাড়িতে দিয়ে গেলাম, কয়দিন পরে আইসা তালাকের কাগজ দিয়ে যাবো। এই কামটা না করলে হয় না বাবা। আপনাদেরও জালিয়াতিটা না করলে হইতো না? যা হয়েছে বাবা, নতুন জামাই আইছো, কিছু মুখে দিয়া যাও। আপনাদেরকে খুব ভালো করে চিনা আছে আমার। দেখাইবেন এক জিনিস, হাতে তুলে দিবেন আর এক জিনিস। দেখা যাইব পোলাও মাংস দেখাইয়া পান্তা ভাতের লোকে বিষ মিশাই দিবে। আমারে অপমান করেন সেটা আমি মাইনা নিব, কিন্তু আমার বাবা আমারে অপমান করতে পারবেন না। চোরের মুখে ধর্মের কথা। আর যাই হোক, আপনাদের মায়াকে আপনাদের কাছে বুঝাই দিয়ে গেলাম, আমার আপদ বিদায় হয়েছে, আমিও আসি। তোমার লেগে আমার মাইয়ার জীবনটাই নষ্ট হয়ে গেল। কপাল, সবই কপাল। 2টা দিনও মুখ বুঝা সংসার করতে পারলি না, পোড়া মুখী। আমার কি দোষ মা? না, তোর দোষ হইব কেন? দোষ তো সব আমাগো। জন্মের সময় মারে খাইছস, এখন রামগো রক্ত মাংস খাইতেছস। অপয়া কোথাকার। এইভাবে কষ্ট দিও না মা আমারে। মা? কে মা? কিসের মা? আমি তোর মা না, আমি তোর সৎ মা। আর খবরদার আমারে মা করে রাখবি না, যাইনি কোথাকার। মন খারাপ না কি মা? আমি আগেই কইছিলাম আব্বা, মিথ্যার ফলাফল কখনো ভালো হয় না। তুই তো জানোস আমি নিজেও এই কাজটা করতে চাইনি, তোর মায়ের কারণে। ও, সব দোষ না আমার, তাই না? এই, তোমার মায়ের সংসারকে আমি ভাঙছি? সংসার ভাঙো নাই তা ঠিক, কিন্তু মিথ্যা আশ্রয় নিয়ে আমার বিয়া দেওয়াটাও ঠিক কাজ করো নাই। এমন ভাবে কইতাছস মনে হইতেছে রাজপুত্তরা লাইন দিয়া দাঁড়াই আছে। এর আগে কমপক্ষে 50টা বিয়া ভাঙছে। চালাকি করছিলাম দীক্ষা, বিয়াটা অন্তত পক্ষে হইছিল। তাতে কি, শেষ পর্যন্ত তো বিয়াটা টিকলো না। বিয়া টিকে নাই আপনার মাইয়ার আলকাতরা কাছে হারার কারণে। আল্লাহই জানে কি খাইয়া ওর মা ওরে জন্ম দিছিল। উনার মা, আমার মরহুম মায়ের নিয়ে কোনো আজেবাজে কথা কইবেন না। এর লিগাই তো সংসার টিকে নাই। কিছু কইলেই দঙ্গ রাজকুমারী সাহেব আর তেলে বেগুনে জ্বললা ওঠে। এমনি তো পাতিলের তলার মতো মুখ, তার উপর আবার কিছু কইলে স্যানসা নাই না স্বভাব। তোর মার কথায় কিছু মনে করিস না মা। আয় খাইতে আয়। আমি 10 গ্রাম খুইজা তোর লেগা হুর পরির মতন মাইয়া লইয়াম। আমার বিয়ের স্বাদ মিটে গেছে, আমি আর বিয়ে টিয়ে করবো না। শোনো, তোমার পোলার কথা শোনো। মায়েরা কালো হইলেও কিন্তু দেখতে শুনতে খারাপ না। তুমি কি কইতে চাও কত মা? তুই ওরে মাইনা ল, ওর লগে থাক তুই। মাথা খারাপ? তুমি কি চাও তোমার বলে আত্মহত্যা করুক? আমি মরে গেলে ওই মায়ের লোকে সংসার করতে পারবো না। বাবারে, এই লইয়া তুই একদম ভাবিস না তো। আশরাফ উকিলের লগে আমার কথা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে তোকে তালাকের কাগজ রেডি হয়ে যাব। এরপরে আমি এই পুরা গ্রাম ঘুরা সুন্দরী একটা মায়া দেখা মহা ধুমধাম করে তোর আবার বিয়ে দেব। বাবা বাবা, আমি সারাটা দিন কলুর বলদের মতো খাইটা মরতাছি, আর উনি কি সুন্দর ঘরের ভিতরে। আমার শরীরটা ভালো না মা। সারাদিন রাজরানীর মতন বয়া থাকলে কি সংসার চলবো? কাম কাজের কোনো খবর নাই। হাঁসের মতো তো প্রত্যেকদিন ঠিকই ভাত তরকারি গিলতাছস। কি করতে হইব কও মা। তোর না কতবার কইছি তুই আমার মাকে রাখবি না? আইসা মা কমু না, কি করতে হইব? কলপারে কাপড় চোপড় রাখা আছে, যা ধুয়া দে। এত রাইতে কাপড় চোপড় ধুমু? দিনের বেলা না ধুইলে রাইতের বেলা তো ধুইতেই হইব। আইসা যাইতাছি। হায় আল্লাহ, এই মাইয়া তো পোয়াতি, এখন কি হইব? আজান আইছস? একটা খুশির খবর আছে। কিসের খুশির সংবাদ মা? তো শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছিল। বৌমা পুয়াতি, তুই তো বাপ হবি রে। এটা খুশির সংবাদ না মা, এটা দুঃসংবাদ। কি অলক্ষণে কথা কইতেছ তুই? মা, এটা ওই বাড়ির চালাকি। যেই শুনছে আমি ওই মায়ের বউ হিসাবে মাইনা নিব না, তখন এই নাটকটা ওরা সাজাইছে। না রে বাজান, সত্যি সত্যি বৌমার বাচ্চা হইব। মা, এই সন্তানের বাবা আমি না। এই মায়ের তো দেখতাছি খালি মুখটাই কালা না, ওর তো চরিত্রের দাগ আছে। চুপ কর, না যাই না কারো চরিত্রে দাগ দিবি না।
মনে রাখবি মাইয়ারা হলো মায়ের জাত। মা, অন্যের মায়ের লাগে তুমি নিজের পোলার গায়ে হাত উঠাইলা। যেই সন্তান অন্যের মাইয়ারে সম্মান করতে পারে না, সে নিজের মা বোনকে সম্মান করবো কিভাবে? শোনো মা, ওই মাইয়ার পেটের বাচ্চা আমার হোক আর যারই হোক, আমি ওই মায়ের লিয়ে কোনোদিনও সংসার করতে পারবো না। ধর এটা খা। এটা কি? কবিরাজের বাড়ি থেকে আনছি। আগে কও এটা কি? এটা বাচ্চা নষ্ট করার পরা পানি। এটা খাইলে তোর পেটের বাচ্চা নষ্ট হইব। আর এত কথা কইতেছিস কেন? কথা কম কই, এটা খা। আমি এই পানি খামু কেন? আর আমি আমার বাচ্চা নষ্ট করবো কেন? তোর পেটে বাচ্চা আছে শুনলে কি তোরে কেউ বিয়া করবো? আমি আর বিয়া করবো না। আমি এই বাচ্চা জন্ম দিব আর মানুষের মতো মানুষ করবো। সারা জীবন বাপের সংসারে শুয়া বুয়া খাওনের ফোন দি, হ্যাঁ? এতদিন তো নিজে খাইছস, এখন আরেকটা খাওনে ওলা দুনিয়াতে আনতাছস। আমার সন্তানরে আমি খাওয়াবো, দরকারে ভিক্ষা করে খাওয়াবো, তাও এখানে থাকবো না। শোন, আমি আমার বোনের লগে কথা কইছি। হ্যাঁ কইছে হ্যাঁ পোলা আজিজের লগে তোরে বিয়া দিব। এখন যদি হনে তোর পেটে বাচ্চা, তাহলে কি বিয়া করাইবো? আমার কথাটা শোন, তুই পেটের বাচ্চাটা নষ্ট কর। কেমন মানুষ তুমি? নিজে কোনোদিন মা হও নাই, আরেকজনকে কুপরামর্শ দিতেছো মা না হওয়ার। আমার কথা ভাইবা দেন, এই সন্তান কিন্তু তোর ভবিষ্যতের পথের কাঁটা। পথের কাঁটা এখনই সরায় ফেল। আমার ঘর থেকে যাও। আমিও দেখ তুই কেমনে মা হস। তোর এই বাচ্চা দুনিয়ার মুখ দেখার আগে আমি মেরে ফেলাম। মেয়েটা যখন পোয়াতি, এই অবস্থায় ডিভোর্স দেওয়া যাবে না, আইনি নিষেধ আছে। আরে চাচা, এগুলো সব অজ্ঞ চালাকি। এ বাচ্চা তো আমার না, কার না কার বাচ্চা আমার নামে চালাইতেছে। ডিজিটাল যুগ, পরীক্ষা করলেই জানা যাবে, কিন্তু রিপোর্ট না আসা পর্যন্ত ডিভোর্স দেওয়া যাবে না, আইনি নিষেধ আছে। ওই মাইয়া ওর বাচ্চা কি করবো না করবো এটা ওর ব্যাপার, ওইটা হলে আমাকে তো মাথা কামানির দরকার নেই। তুমি ভাই, এই অবস্থায় মেয়েটার কিছু হয়ে গেলে আপনারা কিন্তু নারী নির্যাতন মামলায় ফেসে যাবেন। তাহলে চাচা এখন কি করন? বাচ্চা হওয়ার পরে আইনি ঝামেলা নাই, তখন নাই তালাক দিও। কি কোন চাচা, এতদিন আমি এই পেতনির লোকে সংসার করবো? আচ্ছা, ওই মাইয়ার পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলান যায় না? ওই যে অপারেশন না কি অবজারভেশন আছে, ওই যে ওই রকম কিছু কইরা সেইটা করা যেতে পারে, তারপরেও মেয়ের পারমিশন লাগবে। হয়তো একটা প্রাণ নষ্ট করার অধিকার কারোই নেই। আচ্ছা আব্বা, ঝামেলার দরকার নাই, 10 মাসেই তো, তারপরে তালাক দিন। সবই ঠিক আছে, কিন্তু আপনাদের এই সিদ্ধান্তটা মেয়ের পক্ষকে একবার জানানো দরকার আছে। ঠিকই কইছেন, মাইয়াগো গ্রামের চেয়ারম্যানের সামনে এটা জানানো দরকার, যাতে করে ওই গ্রামের সবাই বিষয়টা জানে। আর 1 বছর পরে যেন কোনো রকমের আর দুধ চুরি করতে না পারে। আব্বা, আমি কইলাম ওই মায়ের লোকে থাকতে পারবো না। তোরে ওই মায়ের লোকে থাকতে কইছে কেটা? এই 1 বছর তো ওই মাইয়া ওর বাপের বাড়িতেই থাকবে। তোরা খালি কাগজে কলমে স্বামী স্ত্রী থাকবে, 1 বছর পর তালাক হয়ে গেলেই তো ঝামেলা শেষ। ওইটাই যেন হয়। তুমি ভাই, খবরটা আমি শুনছি। এখন আমরা চাই স্বর্ণার বাপের বাড়িতে থাকবো, 1 বছর পর আমরা তালাকের নোটিশ পাঠাবো। কিন্তু তুমি ভাই, স্বর্ণার পেটে তো আপনি বংশের রক্ত, স্বর্ণার সন্তানকে আপনি মেনে নেবেন না? যেইখানে স্বর্ণারই আমার পরিবারের কেউ মাইনা নিতেছে না, এই নেওয়ার বাচ্চারে কাটা মাইনা নিব। সন্তান যদি ওনাদের রাখতে এত ঝামেলাই হয়, তাহলে আপনি ওনাদেরকে বইলা দেন ওনাদের মায়ের পেটের সন্তান যেন নষ্ট করে ফেলায়। প্রয়োজনে অপারেশনের টাকা আমি দিয়ে দিন। আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কি বলবো। 2টা পরিবারের সম্পর্ক এত তিক্ততা হতে পারে আমি ভাবতেও পারি না। তিক্ততা কেডা করছে? পাটপাড়ি কি আমরা করছি না ওরা করছে? যাই হোক, ইউসুফ মিয়া, তুমি কি বলো? আমি এই বাচ্চা নষ্ট করবো না, এই বাচ্চা আমার কাছেই রাখবো। এই বাচ্চার দায়ভার কাউকে নিতে হবে না। তোর যা খুশি তাই কর, তা আমাদের কিছু যায় আসে না। তাহলে ওই কথাই থাকলো, 1 বছর পরে আমরা তালাকের নোটিশ পাঠাবো, তখন যেন এই তালাকের নোটিশ নিয়ে কোনো রকমের চালাকি না করে। আমরা আসি। আমার একটা কথা ছিল। বলো। আমার পরিবারের কথা তো জানেনি। আমার সৎমা চায় না এ বাচ্চা জন্ম হোক, সে যে করে হোক আমার ক্ষতি করার চেষ্টা করবে। এত কথা না বলে আসল কথা বলো। এই 1 বছর যদি আমার নিজের বাড়িতে নিয়ে রাখতো, তাহলে আমি নিরাপদে থাকতাম। কইছিলাম না, সব অগো চালাকি। চলে বলে কৌশলে আমাকে বাড়িতে থাকার চেষ্টা করতেছে। যত চালাকি করো, আমি আমার বাড়িতে নিব না। ভাইজান, আমি জীবনে একবারই অন্যায় করছি আমার মা মারার মাইয়াটার লেগা।
আমার মাইয়াটার প্রতি আপনি দয়া করেন ভাইজান, আপনি দয়া করেন। হয়েছে সারেন তো। বাবা উঠো, আমার লেগে তোমার ছোট হইতে হইব না। আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হইব। জানুয়ারি গিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু সাক্ষী থাকলেন। 1 বছর পর আমরা তালাকের নোটিশ পাঠাবো, তখন এই তালাকের নোটিশ নিয়ে যেন কোনো টাল বাহানা না করে। বিশ্বাস করেন, আমার মেয়ের সন্তান হওয়ার লগে লগে আমি গিয়ে নিয়ে আসবো। মনে থাকে যেন ইউসুফ মিয়া, 1 বছর পর আমি নিজে উপস্থিত থাইকা রুহুল এবং তোমার মেয়ের তালাকের ব্যবস্থা করবো।